কালকে আমরা হীরাকুনি গল্পের প্রথম অংশটা পড়ে শুনিয়েছিলাম এবং আলোচনা করেছিলাম। গল্পের নাম হীরাকুনি, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজকে আমরা শেষ অংশটি পড়ব এবং সেটা আলোচনা করব। আমি আগের দিন একটু থেকে আরম্ভ করছি। পাহাড়ের নিচেই হীরার ঘর, সেখান থেকে কুনি গাই তার বাছুরকে ডাক দিচ্ছে শোনা গেল। হীরা দুধের খালি কলসি আছড়ে ভেঙে দাঁড়ালো, কোমর বেঁধে পথের সন্ধানে চলল। যে পাহাড়ের ওপরে হীরা বর্গী রাজাকে দুধ দিতে যেত, বেচতে যেত, সেই পাহাড়ের তলাতেই ছিল হীরার ঘর। আমরা আগের দিন পড়েছি যে হীরা প্রতিদিন বর্গী রাজাকে দুধ গিয়ে বিক্রি করত, কিন্তু তার যে গরুর থেকে, গাইয়ের থেকে হীরা দুধ নিত, কুনি গাই, তার বাছুর কিন্তু দুধ পেত না, তাকে বেঁধে রেখে দিত হীরা। এবং যখন দুধ বিক্রি করে বিকেলবেলা হীরা ফিরে এসে নিজের ছেলেকে দুধ খাওয়াতো, সব কিছু করার পর তারপর কুনি গায়ের বাছুরকে খোঁটা থেকে খুলে দিত। তখন সে দৌড়ে তার মায়ের কাছে আসতো, দুধ খেত কিন্তু পেত না সেরকম দুধ। কাজেই প্রতিদিনই সেই বাছুরটি উপসী থাকতো, খালি পেটে থাকতো, আর তার দুধ খেত বর্গী রাজা। অদ্ভুত একটা বিষয়, যার আসলে দুধ পাওয়ার কথা শিশু, সে মানুষেরই হোক সে পশুরই হোক, তারই তো দুধ পাওয়ার কথা মায়ের। কিন্তু এইখানে কুনি গায়ের বাছুর কিন্তু দুধটা পেত না। পাহাড়ের নিচেই ছিল হীরার ঘর, সেখান থেকে হীরা শুনতে পাচ্ছিল কুনি গাই তার বাছুরকে ডাক দিচ্ছে। কারণ কুনি গাই তখন তার বাছুরকে পায় সারা দিনের পরে, তখন বাছুর এসে তার যতটুকু দুধ থাকে সেই দুধটুকু খায়। কিন্তু আজকে তো হীরা বাড়ি ফেরেনি, সুতরাং কুনি গাই সেই তার বাছুরকে সেই খোঁটায় বাঁধা রয়েছে, কুনি গাইয়ের কাছে বাছুর ফিরে আসতে পারছে না। আর সঙ্গে সঙ্গে হীরারও কিন্তু শিশু বাড়িতে না খেয়ে রয়েছে। হীরা কিন্তু এখানে আটকে ছিল, তারও 1 মাসের শিশু বাড়িতে রয়েছে। হীরা তখন কি করলো? দুধের খালি কলসি আছড়ে ভেঙে দাঁড়ালো যে এবার সে বাড়ি ফিরবেই, কেউ তাকে আটকে রাখতে পারবে না, কারণ তার ছেলে কিন্তু না খেয়ে রয়েছে। সেটাই তার সবচেয়ে বড় মনোকষ্টের কারণ। কোমর বেঁধে পথের সন্ধানে চলল। রায়গড়ের পুরনো বুরুজ, এই কেল্লাকে বুরুজ বলা হয়, রায়গড়ের পুরনো বুরুজ, কেল্লার ধারে যে পাঁচিল থাকে, তারই ধারে পাহাড় খানিক ধসে গেছে, কিছুটা অংশ ভেঙে গেছে, ফাঁকা খানিকটা তৈরি হয়েছে। একটা অশ্বত্থ গাছ তার উপর ঝুঁকে পড়েছে। আমরা ছবির মতো বিষয়টাকে, একটা অশ্বত্থ গাছ তার উপর ঝুঁকে, খানিকটা ধসে গেছে, একটা অশ্বত্থ গাছ তার উপর ঝুঁকে পড়েছে। আমরা একটা ছবি কল্পনা করতে পারছি যে একটা ভাঙা কেল্লার একটা অংশ ভেঙেছে পাঁচিলে, সেখানে একটা অশ্বত্থ গাছ ঝুঁকে পড়েছে। সেখানে অর্ধেক রাতে চাঁদের আলো পড়ল, মধ্যরাত হয়ে গেছে, চাঁদের আলো গিয়ে সেখানে পড়েছে। হীরা দেখলে পাথরগুলো কুমিরের দাঁতের মতো খোঁচা খোঁচা ঝকঝক করছে। অনেক পাথর সেখানে, পাহাড়ের গায়ে যে পাথরগুলো থাকে, সেই পাথরগুলো মনে হচ্ছে কুমিরের দাঁত যেরকম ঝকঝক করে, চাঁদের আলো পড়ে সেই পাথরগুলো সেরকম খোঁচা খোঁচা ঝকঝক করছে। হীরা সেই পথে আস্তে আস্তে নামতে লাগলো। হীরা নিজের জীবন তখন তার কাছে তুচ্ছ হয়ে গেছে, কারণ তার ছেলে বাড়িতে রয়েছে না খেয়ে। সে হীরা কি করলো? আস্তে আস্তে নামতে লাগলো সেই পথ দিয়ে। একটির পর একটি পাথরে পা রেখে তারপর একটা পাকদণ্ডি বেয়ে হীরা নেমে গেল আপনার ঘরে। পাকদণ্ডি মানে এটা ঘোরানো যে সমস্ত এগুলো থাকে, ঘুরপথ পাহাড় থেকে নামার, সেইটা হচ্ছে পাকদণ্ডি। সেই পাকদণ্ডি নেমে আস্তে আস্তে হীরা নিজের ঘরের দিকে চলে গেল, পাথরের ওপর পা রেখে রেখে, নিজের জীবনকে বাজি রেখে। যে কোনো সময় হীরা পড়ে মারা যেতে পারত, কিন্তু ছেলের টানে সে ঘরে ফিরে আসলো। তখন রাত ফুরিয়ে সকাল হচ্ছে। পুরো রাত্রির হীরা এভাবে চলেছে, নানা কিছু বিপদের মধ্যে দিয়ে। ঘরে গিয়ে হীরা দেখে ছেলেটা কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। সারাদিন উপসী থেকে ছেলেটা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। হীরা দেখল, হীরা ঘুমন্ত ছেলেকে বুকে জড়িয়ে দুধ দিতে লাগলে।
ছোট বাচ্চা তাকে ঘুমন্ত ছেলেকে বুকে জড়িয়ে ধরলো, সেও ঘুমন্ত অবস্থায় মায়ের দুধ খেতে লাগলো। হীরার প্রাণ শান্তিতে ঠান্ডা হলো যে তার ছেলেকে এতক্ষণে সে দুধ খাওয়াতে পারলো। ওদিকে কিন্তু আরেকটা ঘটনাও ঘটলো। দড়ি ছিঁড়ে কুনির উপবাসী বাছুর দুধ খেতে লাগলো। যে বাছুর এতক্ষণ দুধ পায়নি তার ছেলের মতো সারাদিন, সেই বাছুরও কিন্তু দড়ি ছিঁড়ে তার মায়ের কাছে এসে দুধ খেতে লাগলো। হীরা সেদিন তাকে তার মার কাছ থেকে সরিয়ে দিলে না। হীরা কিন্তু সেই দিনকে তার মার থেকে, কুনি গায়ের থেকে তার বাছুরকে সরালো না। কারণ সে বুঝতে পারল যে একজন মায়ের কি কষ্ট হয় যে তার সন্তান যদি না খেয়ে থাকে, তাহলে তার মনের মধ্যে কি হয়। হোক না সে গাই, সেও তো একটা মা, তার বাচ্চা না খেয়ে থাকলে তার মনের মধ্যে কি হয়। হীরা নিজের ছেলে যখন না খেয়েছিল সেই সময় হীরা বুঝতে পারল এর কষ্টটা। বেলা হলো, রায়গড়ের বর্গী রাজা ঘুম ভেঙে দুধের জন্য তো টাকাটাকি করতে লাগলো। প্রতিদিন দুধ পান বর্গী রাজা, সেই জন্য ঘুম ভেঙে দুধের জন্য টাকাটাকি করতে লাগলেন। হীরা আজ দুধ আনেনি। হীরা কিন্তু দুধ আজকে আনেনি, কারণ দুধ তো সব খেয়ে নিয়েছে বাছুর, সেজন্য সে আনতে পারেনি দুধ। সেপাই ছুটলো, শান্তি ছুটলো, সবাই হীরার কাছে ছুটলো হীরার ঘরে দুধ আনতে। হীরা বলল দুধ নেই, শুকিয়ে গেছে। হীরা পরিষ্কার বলে দিল যে আজকে দুধ নেই। বর্গী রাজার সেপাই তা শুনবে কেন? সেপাইদের তো সেটাই কাজ, যে রাজা যেটা বলেছে সেটা কাজটা করা, সে শুনবে কেন? হীরাকে ধরে নিয়ে গেল কেল্লায়। হীরাকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেল। সেখানে রাজা শুনলেন সব কথা। রাজা সমস্ত গল্পটা শুনলেন। হীরাকে তার গ্রামখানি জায়গির দিলেন। হীরাকে তখন কি করলেন, এই হীরার এই কষ্ট বুঝতে পেরে এবং কিভাবে হীরা নেমে গেছে পাথরের ওপর পা দিয়ে দিয়ে নিজের জীবনকে বাজি রেখে, একটি মা কি করে তার সন্তানের কাছে গেছে, সে জীবনের কতখানি একদম দেওয়ালে পিঠ থেকে গেছিল তার, সে তার বাচ্চার কাছে যেতেই হবে, কারণ বাচ্চা না খেয়ে রয়েছে। একটা মায়ের মনের অবস্থা কি হতে পারে সেটা রাজা বুঝতে পারলো, বর্গী রাজা বুঝতে পারলো। বুঝতে পেরে সে পুরো গ্রামটার জায়গির দিলেন হীরাকে, হীরাকে সেই গ্রামটার দখল দিয়ে দিলেন, হীরাই সেই গ্রামটা তার নিজের হয়ে গেল। আর যে পথে হীরা প্রাণ হাতে করে নেমে গিয়েছিল ছেলের কাছে, সেই দুর্গম পথটির নাম দিলেন বর্গী রাজা হীরাকুনি। যে পথটা দিয়ে হীরা প্রচণ্ড কষ্ট করে নিজের প্রাণ হাতে করে নেমে গিয়েছিল তার ঘরের মধ্যে তার ছেলের কাছে, সেই পথটার নাম হলো বা নাম দিলেন বর্গী রাজা হীরাকুনি। হতে পারতো তো শুধু হীরা দিতে পারতেন বর্গী রাজা। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তোমাদেরও মনে প্রশ্ন আসতে পারে, শুধু তো হীরা দিতে পারতেন, গল্পটা তো হীরাকে নিয়ে না। এখানে দুজন মা আছে, হীরা আছে, তার সঙ্গে গাই মাটি আছে কুনি। কাজে দুজনের কষ্টের কথা ভেবেছিলেন রাজামশাই, দুজনের মাতৃত্বের কথা ভেবেছিলেন রাজামশাই, দুজনের সন্তান স্নেহের কথা ভেবেছিলেন রাজামশাই। সেই জন্য পথটার নাম দেওয়া হলো হীরাকুনি। শুধু হীরা নয়, তার সঙ্গে সেই গরুটির নাম কুনি, যার একটি বাচ্চা ছিল। হীরা দুধ বেচা ছেড়ে চাষবাসের কাজে লেগে গেল। হীরার আর দুধ বিক্রি করতে হলো না, এবার চাষবাসের কাজে হীরা লেগে গেল। এই হচ্ছে গোটা গল্পটি। মাদার্স ডে পরে আমরা এই গল্পটা পড়লাম, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। আমরা পরের দিন আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেখিয়ে পড়লাম, কিন্তু তোমরা হাতে বই নিয়ে পড়বে সর্বদা, কারণ বইটাতে ঠিক মতো লেখা আছে, আমার তো এটা অর্ধেক বোঝাই যাচ্ছে না। তা তোমরা এইটা যেমন আজকে পড়া হলো, পরের দিন থেকে আমরা এটার গ্রামাটিক্যাল পোর্শনটা, ব্যাকরণগত অংশ আলোচনা করব, সেটা সম্বন্ধে কিছু টিকার মতো লিখিয়ে দেবো, এছাড়া অর্থ করব, প্রশ্ন উত্তর করবো, এরপর আস্তে আস্তে আমরা এই গল্পটা নিয়ে এগিয়ে যাব। কেমন? এই অবধি আজকে তাহলে রইল।